আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পলিটিক্যাল সার্কেলে একটা ফ্রেজ খুবই প্রচলিত, ওয়াচ ইউর ব্যাক। মানে হচ্ছে যে আপনার চারপাশে, আপনার পেছনে কি ঘটছে সেটা সম্পর্কে আপনি সজাগ থাকুন, লক্ষ্য রাখুন। যা কিছু আপনার নিজের মনে হচ্ছে, যা কিছু আপনার কাছের মনে হচ্ছে, ব্যাপারটা ঠিক তার উল্টোও করতে পারে। ওই ফ্রেজটাকে, ওই বিষয়টাকে আমি আজকের আলোচনায় আনতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ছোট্ট একটা আলোচনার মধ্যে। আলোচনাটা খুব দীর্ঘায়িত করবার ইচ্ছা আমার নেই, কারণ আলোচনা আমি দীর্ঘায়িত করতে পারি। দীর্ঘায়িত করতে গেলে আকার ইঙ্গিতে অনেকের কথা বলতে হবে, অনেক কিছু বলতে হবে, অনেক নাম বলতে হবে, যেগুলো আমি মনে করি বলা সমীচীন নয়। সো আমি যেটা বলতে চাই, মিস্টার প্রাইম মিনিস্টার, ওয়াচ ইউর ব্যাক। এ কথা ঠিক যে বাংলাদেশে বহুদিন পরে, বা বলা যেতে পারে একেবারেই প্রথমবারের মতো, একজন ভিন্ন ধরনের মানুষ সরকার প্রধান হয়েছেন। আগে যারা ছিলেন তার মধ্যে তো অন্তত দুজন প্রধানমন্ত্রীর, একজন বাবা একজন মা, অন্যরাও ছিলেন, ইতিহাসের বড় বড় নামও ছিল। আমি তাদের কাউকে ছোট করছি না, বড় করছি না, তাদের মধ্যে তাদেরকে এই আলোচনায় আনছি না। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে যেভাবে আমরা দেখছি, তার আচার আচরণ, তার সহনশীলতা, সহ্য ক্ষমতা, তার পরিশ্রম, তার কমিউনিকেশনের স্টাইল, সবই বাংলাদেশে একেবারে নতুন। এগুলো সাধারণত আমরা পশ্চিমের দেশগুলোতে দেখতে অভ্যস্ত, বাংলাদেশে দেখতে অভ্যস্ত নই। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা জনসংখ্যার সিংহভাগ, তারা এগুলোকে ভীষণ রকমভাবে পছন্দ করছেন। এবং আমি যেহেতু প্রতিদিন প্রচুর মানুষের সঙ্গে কথা বলি দেশে এবং বিদেশে, সেই বয়োবৃদ্ধ থেকে একেবারে বয়োভারে উচ্চ মানুষ থেকে শুরু করে তরুণ কিশোর কিশোরীদের সঙ্গেও আমি যেহেতু কথা বলি, যে শিশু কথা বলতে পারে, একেবারে আধো আধো কথা বলতে পারে, আমি তার সঙ্গেও কথা বলতে পছন্দ করি সুযোগ পেলে। আমি দেখেছি সবাই, কেউ হয়তো খোলা মনে বলতে পারেন না যে তিনি প্রধানমন্ত্রীকে পছন্দ করছেন, কিন্তু প্রধানমন্ত্রীকে ঘিরে তার এই সব আচার আচরণ, কথাবার্তা, তার যে একটা নরম শোভন শালীন আচরণ, পোশাক আশাক, কার্যক্রম, এক ধরনের ডিসিপ্লিন ফিরিয়ে আনা, পরিশ্রম, পুরো টিমকে তার কাজের মধ্যে এনগেজ করা, সবাই এগুলো কিন্তু পছন্দ করছেন। হ্যাঁ, সবার মধ্যে প্রশ্ন আছে, তিনি চাইছেন, তিনি পারবেন তো? কারণ বাংলাদেশ একটা একেবারেই ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যাত্রা শুরু করেছে। নির্বাচন কি, সেটাই বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল। বড় বড় ডিগ্রিধারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ দেশ চালিয়েছেন, মানুষ হতাশ হয়েছে, কিছুই পায়নি। সে জায়গা থেকে একটা জিনিস অন্তত বলা যায় যে সরকারটা নির্বাচিত। আমি তার সমালোচনা করতে পারি, প্রশংসা করতে পারি, পক্ষে থাকতে পারি, বিপক্ষে থাকতে পারি, তো এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই যে নির্বাচন সরকারটা অগণতান্ত্রিক, অনির্বাচিত। হ্যাঁ, একাডেমিক্যালি এই প্রশ্ন তোলা যাবে যে নির্বাচনটা কি সর্বার্থে ইনক্লুসিভ হয়েছে? হয়নি। কিন্তু এর দায় আজকে যারা বিজয়ী তাদের নয়, এর দায় বিগত সরকারের, যারা এই ইনক্লুসিভিটির বা অন্তর্ভুক্তির মধ্যে নিজেরা ঢুকতে পারেননি, এর দায় তাদের অতীতের কর্মকাণ্ড, আচরণ এবং সাম্প্রতিক কর্মকাণ্ড সব মিলিয়ে। সেই আলোচনা, অন্য আলোচনা বা ভিন্ন আলোচনা। কথা বলছিলাম প্রধানমন্ত্রীকে ঘিরে। হ্যাঁ, মানুষের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এই একে তো ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়ানো, দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী যাদের নিয়ে কাজ করতে চাইছেন তারা কি যথেষ্ট দক্ষ, যোগ্য, সক্ষম কিনা। আমার ধারণা অনুমান করতে পারি প্রধানমন্ত্রী নিজেও সেটা বোঝেন এবং এই চিন্তা তার মধ্যে দীর্ঘকাল ধরেই আছে। একটা বড় অংশ যারা দক্ষ, যোগ্য, তাদের অনেকেই বয়সের ভারে ক্লান্ত, আর বিগত 16-17 বছরে যে নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা, এগুলোর মধ্য দিয়ে তারা গেছেন, ক্রমার মধ্য দিয়ে গেছেন, সেগুলো তাদেরকে অনেক ক্লান্ত করে ফেলেছে। তরুণরা যারা, তারা আসলে এই দক্ষতা, যোগ্যতা অর্জনের কোনো সুযোগ পায়নি। না, এমন না যে তারা একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশন করতে পেরেছেন, কোনো
এমনকি নিজের দলের রাজনীতি একটু ঠিক মতো করতে পেরেছেন তা না, কখনো কোর্টে হামলা দিতে, কেউ চাকরিও করতে পারেননি অনেকে দল করবার কারণে, সারাক্ষণ থেকে কোর্টে মানে হাজিরা দিতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে, পালিয়ে বেড়াতে হচ্ছে, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন। তো নিজেকে যোগ্য সক্ষম করে তোলবার সুযোগও কিন্তু এরা পাননি অনেকেই। এবং সংসদের তো একটা বড় অংশই সরকারি দল বিরোধী দলের, তারা নতুন, তো সরকারের অবস্থাটাও এরকমই আসলে। তো এদের নিয়ে আসলে কিভাবে তিনি সফল হবেন সেটা অনেকের কাছে একটা বড় প্রশ্ন। কিন্তু আসলে লড়াইটা, কাজটা আমার যাচ্ছে তাই নিয়ে তো করতে হবে, এবং আমি বিশ্বাস করি যে সেটা সম্ভব। এবং এখানে যদি প্রধানমন্ত্রী যথেষ্ট ইনক্লুসিভিটির পরিচয় দিচ্ছেন, আরও একটু দিতে পারেন, অনেক কাজ তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যে আলোচনা, যে কারণে এই আলোচনাটা শুরু করেছিলাম, ওই যে ওয়াচ ইউর ব্যাক, প্রধানমন্ত্রীকে কতগুলো বিষয় একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে তার চারপাশে যারা আছেন, যাকে দেখলে মনে হবে জীবন দিয়ে দিচ্ছেন, বিশ্বাস সবসময় করবার কোনো কারণ নেই যে তিনি তার জন্য জীবন দিয়ে দিবেন। ইতিহাস বলে যে খন্দকার মোশতাক আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যারেন্ট যখন মৃত্যুবরণ করেন, তখন শেখ মুজিবুর রহমানের চাইতে খন্দকার মোশতাক বেশি কেঁদেছিলেন। এগুলো ইতিহাসে এরকম বহু বহু নজির আছে। সবচাইতে কাছের মানুষ, সেই মোগল সাম্রাজ্যের ইতিহাস থেকে শুরু করে আমরা যদি দেখি, সবচেয়ে কাছের মানুষটাই কিন্তু পেছন থেকে তীর ছুঁড়েছেন। এই যে রাজরাজারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা কিন্তু কাছের মানুষ দ্বারাই হয়েছেন। প্রধানমন্ত্রীকে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। আমাকে যদি কেউ অনেস্টলি বলেন, আমি বলবো, একেবারে অনেস্টলি বললে, নিঃসন্দেহে বিশ্বাস হারানো পাপ, মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানুষ হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ জীব, কথা সবই সত্য। কিন্তু এই কথা ঠিক, এই তেজগাঁয়ে যেখানে আমার টেলিভিশন স্টেশন, তার উল্টো দিকেই একটা দেয়ালে একসময় লেখা পড়েছিলাম, দেয়াল লিখন, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষ হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। যে কারণে বহু মানুষ পৃথিবীতে মানুষের চাইতে অন্য প্রাণীকে বিশ্বাস করে, কুকুরকে ভালোবাসে বেশি, বিশ্বাস করে বেশি, বিড়াল পালে, এটা করে ওটা করে, অন্য প্রাণীগুলোর প্রতি তাদের ভালোবাসা, মমত্ব তারা পুরোটা উজাড় করে ঠেলে দেন। মানুষের বিশ্বাস করা অনেক কঠিন, কিন্তু তারপরে বিশ্বাস করতে হবে। সো আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী একেবারে 16 আনা যদি বিশ্বাস করতে হয় ভালোবাসা, তিনি অফকোর্স বাংলাদেশের মানুষকে ভালোবাসবেন, তার দলকে ভালোবাসবেন, সেই সূত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও তার ভালোবাসা পাবো, আমরাও তাকে ভালোবাসবো, কোনো বাধা নেই। কিন্তু আমার মনে হয় তার জন্য তার স্ত্রী এবং কন্যা ছাড়া 16 আনা বিশ্বাস করবার মতো কাউকে কেউ আছে বলে মনে হয় না। হ্যাঁ, আমি অনেক সময় বলেছি যে দলের এই নেতা বিশ্বাসঘাতকতা করবে না, ওই নেতা করবে না, এগুলো আমি বুঝে শুনেই বলেছি। কে কতটা করতে পারে, আমাদের জিনিস ভুল হতে পারে। কিন্তু একটা জিনিস খুবই মনে হচ্ছে যে, অন্তত আমি বলতে পারি, আমার কাছে মনে হয় যে 2জন তো মন্ত্রীকে নিয়ে তিনি বিপদে যে কোনো সময় পড়তে পারেন। তাদেরকে যেভাবে বড় করে তোলা হচ্ছে, বা তারা যেভাবে বড় হয়ে উঠছেন, বা তাদের উপরে প্রধানমন্ত্রী নির্ভরশীলতা এমন জায়গায়, পারসেপশন, মেবি আই এম রং, উই আর রং, সেটা কিন্তু তাকে যে কোনো সময় সংকটের মধ্যে ফেলতে পারে। এবং এরা সবার কাছে গ্রহণযোগ্য সেটা আমার কাছে মনে হয় না। অনেক সময় প্রবাদের মতোই তো আছে, আমি আবার ভাষা জ্ঞান আমার খুব সীমিত, ওই যে বলে না, দুষ্ট গরুর চেয়ে খালি গোয়াল ভালো বলে না, বা যা আছে তার মধ্যে তৈরি করে নিলেই ভালো, সেই প্রক্রিয়ায় হাঁটা ভালো। কাউকে আমরা লক্ষ্য করি, এটা তো 2জনের কথা বললাম, তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। তার কোনো উপদেষ্টাও কিন্তু তার জন্যে খুব ভালো ফল দেবে বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে কারোর প্রতি অনেকেই আমার ঘনিষ্ঠ, অনেকেই আমার পারিবারিকভাবেও বন্ধুতুল্য, কিন্তু আমি যা বলছি দেশের স্বার্থে, এমনকি শুধু প্রধানমন্ত্রীর স্বার্থে বলছি, আমি দেশের স্বার্থে বলছি। তাদের কাছ থেকেও তিনি যতটা আশা করছেন ততটা পাবেন আমার কাছে বলে মনে হয় না, বরং অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। আর জ্ঞান তো ভালো, বই পড়া খুবই জরুরি, ডিগ্রি অত্যন্ত জরুরি, কিন্তু ইন পলিটিক্স মানুষকে বোঝা, মানুষের সঙ্গে সম্পর্ক, দেয়ালের লিখন পড়তে পারা, সেটা অনেক বেশি জরুরি। আমার মনে হয় সেখানেও তাকে একটু বুঝতে হবে। খুবই কিছু মন্ত্রীর কথাবার্তা একেবারেই লাগাম ছাড়া,
এটা নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে আবার এই নয় যে মন্ত্রীদের তিনি কথা বলতে নিষেধ করবেন, কারণ পলিটিক্সে যদি কথা না বলে, কথা তো কমিউনিকেশনের একটা পার্ট, এবং তারা যদি জবাব দিয়ে না করে, মিডিয়া ফেস না করে, এগুলোতে তাদের রপ্ত হতে হবে, কিন্তু সেখানে তাদের বাধা দেওয়া যাবে না, বরং তাদের উৎসাহিত করতে হবে। দরকার হলে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করান, কিন্তু তাদেরকে এই সুযোগটা দিতে হবে। একজন কমান্ডার, যিনি নেতা বা প্রধানমন্ত্রী, তো মন্ত্রীদের মধ্যে দে আর ইকুয়াল, কিন্তু তাদের মধ্যে তিনি সুপেরিয়ার বা তিনি প্রধান, এবং মন্ত্রিসভা যৌথভাবে অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, এবং সেটা তারা সংসদের মাধ্যমে করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ, মন্ত্রিসভা, তাদের কথা বলছি, তাদের কথাবার্তা লাগামটা প্রধানমন্ত্রীকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, বিকজ ইজ দ্য লিডার। করিডোরে নানান আলোচনা হচ্ছে, কেউ কেউ খুব দ্রুত তার সময়, মাত্র 3 মাস সময়, করাপশন, প্রমোশন, ট্রান্সফার, এগুলোকে কেন্দ্রিক বাংলাদেশে দীর্ঘকাল ধরে যেসব বাণিজ্য আছে সেগুলোর মধ্যে জড়িয়ে পড়ছেন। আমাকে যদি ডেকে আপনি বলেন আপনি প্রমাণ দেন, আমি হয়তো প্রমাণ দিতে পারবো না, যার কাছে প্রমাণ আছে তিনি হয়তো দেবেন না, কিন্তু প্রধানমন্ত্রীর হাতে, প্রধানমন্ত্রীর দপ্তরের হাতে অনেক ধরনের টুলস আছে যেগুলোকে তারা ব্যবহার করতে পারেন। ইন্টেলিজেন্সকে তিনি ব্যবহার করতে পারেন, আবার কাউন্টার ইন্টেলিজেন্সও আছে। সব গোয়েন্দা, সব এজেন্সি আপনাকে সবসময় সঠিক তথ্য নাও দিতে পারে, সেটা হতো নানা কারণে না দিতে পারে, আপনাকে বিভ্রান্ত করবার জন্য না দিতে পারে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য না দিতে পারে, আবার আপনার ভয়ও না দিতে পারে। কারণ সাধারণভাবে একটা প্রবণতা হচ্ছে মানুষ নিজে যা বিশ্বাস করে সেই কথাটাই শুনতে চায়। সো আমাদের দেশের একটা প্র্যাকটিস আমি দেখেছি, আমি একটা গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে একসময় শুনেছিলাম যে তিনি দায়িত্ব নেবার পরে পুরোনো দিনের রিপোর্টগুলো তিনি খতিয়ে দেখছিলেন, এবং সেখানে তিনি দেখেছেন যে ওই সময়কার প্রধানমন্ত্রীকে অনেক তথ্য দেওয়া হয়েছে যেগুলো তিনি আমলে নেননি, নিতে চাইতেন না, এবং নিতে চাইতেন না বলে একটা সময় গিয়ে তারা হয়তো তিনি যা চাইতেন তাই দিতেন, এবং সেখানে সত্যটা থাকতো না। অফকোর্স যেসব তথ্য তিনি পাবেন প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী বলছি সরকার প্রধান হিসেবে, সরকারকে উদ্দেশ্য করে, কিন্তু প্রধানমন্ত্রী সবই তাকে মানতে হবে, সবই তাকে গ্রহণ করতে হবে, কারণ তার তো অনেক রকমের দায় আছে, জনগণের কাছে দায় আছে, নিজের দলের কাছে দায় আছে, মিত্রদের কাছে দায় আছে, আন্তর্জাতিক বন্ধুদের কাছে তার অনেক দায় আছে। কিন্তু তার মধ্যে তিনি একটা ভুল সিদ্ধান্ত নিলেও বা অযৌক্তিক সিদ্ধান্ত নিলে তিনি সেটা যেন বুঝে শুনে নিতে পারেন। সেই জন্যে অবাধ তথ্য প্রবাহ, সমালোচনা, গোয়েন্দাদের যে কোনো তথ্য, এগুলোকে অবাধ প্রবাহটা অব্যাহত রাখতে দেওয়া উচিত, এবং এগুলোকে স্বাগত জানানো উচিত। আমরা অনেক রকমের বিষয় নিয়ে কথা বলি, নিঃসন্দেহে বাংলাদেশ ল্যান্ড ছোট, আয়তনে ছোট, আমাদের সমাজটাও খুব, মানুষ আমরা অনেক, কিন্তু আমরা একজন আরেকজনকে চিনি, কারণ এত অল্প জায়গার মধ্যে এত মানুষ থাকে, সবাই সবাইকে চিনি, সবার সঙ্গে আত্মীয়তা আছে। একই পরিবারে থেকে অনেক সময় অনেক রকমের বিরোধ আমাদের থাকে, দলের মধ্যেও সেরকম থাকে, আমরা ভিন্ন ভিন্ন মত লালন করতে পারি একই জায়গা থেকে, সবই ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে, এবং আমি এই ক্যাম্পেইন তো বহুদিন ধরে করছি, যে বাবার দায় যেন সন্তানদের উপরে না পড়ে, স্বামীর দায় যেন স্ত্রীর উপরে না পড়ে, স্ত্রীর দায় যেন স্বামীর উপরে না পড়ে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সরকারকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। কিন্তু একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, এবং এই বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং তিনি এই বিষয়ে তার টিমকে সতর্ক করবেন, যে তার টিমে যারা আছে তাদের পরিবারের সদস্যদের এমন কোনো আচার আচরণ যেন তারা না করেন পাবলিক স্পেসে, তার ঘনিষ্ঠরা, তার স্টাফরা, তারা নিজেরা তো করবেন না, তাদের পরিবারের সদস্য, যেটা ওই ব্যক্তির ইমেজকে ছোট করতে পারে, এবং শেষ পর্যন্ত গিয়ে সরকার বা প্রধানমন্ত্রীর গায়ে তার আস্থ লাগতে পারে। এই বিষয়ে তিনি একটু সজাগ সতর্ক থাকবেন। তো যে কথা বলছিলাম, যে কমান্ডার কিন্তু অন্য কমান্ডারদের সঙ্গে এই কথা না, যেমন ধরেন আমরা যদি কমান্ডার ইন চিফ বলি, তিনি নিঃসন্দেহে বিভিন্ন ফোর্সের কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন, নিচে কারোর সঙ্গে কথা বলবেন না সেটা নয়, কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি নিশ্চয়ই নিচের দিকের কারোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন না। একজন জেনারেল বা সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, তার যে লেভেল, সেই লেভেলের অফিসারদের, কমান্ডারদের সঙ্গে তিনি কথা বলবেন, তিনি সৈনিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন, তিনি সৈনিকদের সঙ্গে কথা শুনবেন, তিনি অন্যান্য অফিসারদের, অন্যান্য র্যাঙ্ক অ্যান্ড ফাইলের অফিসারদের কথা নিশ্চয়ই শুনবেন। প্রধানমন্ত্রী নিশ্চয়ই
সংসদ সদস্যদের কথা শুনবেন, সংসদে মন্ত্রিসভায় নাই দলের এমন নেতাদের কথা শুনবেন, তৃণমূলের কথা শুনবেন, তার দল করেন না অন্য দল করেন তাদের কথা শুনবেন, সাধারণ মানুষের কথা শুনবেন, নানা ফোরামে নানানভাবে সেই সুযোগ তার আসবে। কিন্তু বড় সিদ্ধান্ত থাকে দলের সিদ্ধান্ত নিতে হলে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আলোচনা করে নিতে হবে, মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সরকারি সিদ্ধান্তটা নিতে হবে। নিঃসন্দেহে যখন মানুষের পার্সোনাল স্টাফটা খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে প্রমোট করা যেতে পারে, তাদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, সবটাই দেওয়া যেতে পারে। পারসেপশন যেন কখনো এরকম না হয় যে তারা সব নিয়ন্ত্রণ করছে। আমি কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে ওনার সঙ্গে যারা কাজ করেন তারা নিজেদেরকে এর থেকে নিবৃত্ত করবার চেষ্টা করছেন, নিবৃত্ত করছেনও, এবং সেটা সাধুবাদ, হয়তো পারসেপশন যাই থাকুক না কেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে কেউ কেউ নানান অন্তত ছবিতে মানে ভিডিওতে বা ছবিতে দেখে মনে হচ্ছে উনি ওনার সবচেয়ে কাছের বা পাশের মানুষ। এটা কিন্তু খুব বিপজ্জনক, এটা যেন না হয়। বাংলাদেশের সিকিউরিটি ইস্যু একটা বড় ইস্যু, কিন্তু বাংলাদেশের সিকিউরিটি থ্রেট কি? থ্রেট যদি থাকে সেটা অফকোর্স বাইরের থেকে, আমেরিকা ইউরোপ থেকে সে কেউ এখানে কিছু করবে না। সাধারণভাবে রাজনীতির ছাত্র হিসেবে আমি বলতে পারি, আমরা মনে করলে থ্রেট মনে করলে ইন্ডিয়াকে মনে করতে পারি, আমাদের বড় প্রতিবেশী মিয়ানমারকে মনে করতে পারি। এবং থ্রেটের তো আবার অনেক রকমের, তার একটা ভৌগোলিক থ্রেট আছে, সফট অনেক রকমের থ্রেট আছে, সেগুলো থাকে। আবার ইন্ডিয়া যেমন মনে করে আমরাও তাদের জন্য থ্রেট, বিশেষ করে তার উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেটাও যৌক্তিক, তাদের মনে করাও যৌক্তিক। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলাম, আবার তারাও আমাদের জন্য বিভিন্ন সময় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য ইস্যুর মধ্যে অন্যান্য ডিসপিউট যেগুলো আছে সেগুলো মধ্যে আমরা না যাই। কিন্তু আমরা কি আসলে আমাদের সিকিউরিটি চিন্তাটা কেউ আমাদের দেশ দখল করে নেবে সেই আঙ্গিক থেকে করব? আমরা কি নিজেদেরকে সেই হুমকি ধুমকির মধ্যে, লড়াইয়ের মধ্যে রাখবো? আমার মনে হয় সেটা না। আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে সবার সঙ্গেই একটা ভালো সম্পর্ক রক্ষা করা, দুই প্রতিবেশীর সঙ্গে তো বটেই, আন্তর্জাতিকভাবে সবার সঙ্গে। তবে আমি ওই সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নেই, বৈরিতা অনেক ক্ষেত্রে আমাদের করতে হয়। আমরা চাইলেও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছি না, তাহলে হলে ওটা তো একটা দেশ, তাই না? এবং জাতিসংঘ স্বীকৃত দেশ, কিন্তু আমরা তো তার সঙ্গে এক ধরনের, যাকে স্বীকৃতি দিই না সেটা তো আপনি আর বন্ধুত্ব বলবেন না। সো এটা আমরা অনেক ক্ষেত্রে করতে পারি না, করছি না। কিন্তু আমি মনে করি আমাদের দেশের স্বার্থে যার সঙ্গে সম্পর্ক ভালো করা দরকার, যার সঙ্গে বেশি সম্পর্ক রক্ষা করা দরকার, সেটা আমাদের করা দরকার। কিন্তু গায়ে পড়ে যুদ্ধ করবার, লড়াই করবার, রেশারেশি করবার কোনো দরকার নেই। এবং আমাদের যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের যে শেয়ার আছে এবং আমাদের যে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, সেই বিবেচনা থেকে আমি বহুদিন ধরে বলবার চেষ্টা করছি যে এই অঞ্চলে আমাদের প্লেয়ার হতে হবে। আমরা আর দর্শক সারিতে থাকতে চাই না, ক্ষুদ্র। এবং বাংলাদেশের এই সুযোগটা আছে, প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করতে পারেন। আমাদের এই বঙ্গোপসাগরে আমাদের যে অংশীদারিত্ব, আমাদের ভৌগোলিক অবস্থান, সব মিলিয়ে ওই জায়গাটা আমরা তৈরি করতে পারি। এবং সেই জায়গাটাতে, এবং সেটা তৈরি করবার জন্য আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে অনেক শক্তিশালী করা দরকার। তার জন্য আমাদের কি করা দরকার? অনেকে বলেন যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাকচার দরকার, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার দরকার, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার দরকার। আমার কাছে মনে হয় যে এগুলো যত পদ তত সমস্যা। আমাদের ডিফেন্সের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি তার দায়িত্বে, এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ, তার নিয়ন্ত্রণ, সেটাই আমি মনে করি যথেষ্ট। এবং আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে তাদেরকে নানাভাবে পলিটিসাইজ করা হয়েছে অতীতে, তাদেরকে নানাভাবে নানা রকমের লোভ লালসার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে অনেকের চরিত্র নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে শুধু অর্থনৈতিকভাবে যে আমরা এটা বিপর্যস্ত হয়েছি তা না, আমাদের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক মূল্যবোধগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু ইতিহাসে সেই মুক্তিযুদ্ধ থেকে যদি দেখি আমরা, যখন আসলে জনগণের পাশে, দুর্যোগ দুর্বিপাক সেটা আছেই, অনেক কিছু আমরা তাদের ছাড়া করতে পারি না, কারণ আমাদের সেই সামর্থ্যই নাই। অনেকে বলেন যে তাদেরকে ওই পাকিস্তানের মতো মিলিটারি একটা কর্পোরেট স্ট্রাকচারে ফেলে দেওয়া হচ্ছে, তারা শুধু ব্যবসা বাণিজ্য, নট নেসেসারিলি তাদের ওয়েলফেয়ারের জন্য তারা কিছু করতেই পারেন। তো মূল কথা হচ্ছে যে
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং এর বাইরে যত রকমের এক্সপার্টিজ আছে তারা সেটা দেশের প্রয়োজনে ব্যবহার করবেন এবং অতীতে তারা করেছেন সেটা। এমনকি গণতন্ত্রে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়ায় ছিলেন, কেউ কেউ হয়তো একটা অন্যায্য জিনিসকে ন্যায্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী যদি দেখেন আমাদের ইতিহাসে সবসময় গণতন্ত্রের পক্ষে জনগণের পাশে দাঁড়িয়েছে। 90-তে সে প্রমাণ তারা দিয়েছে। জেনারেল নুরুদ্দিন আহমেদ তৎকালীন সেনাপ্রধানের কথা আমরা স্মরণ করতে পারি। 24-এ জেনারেল ওয়াকারুজ্জামানের কথা কেউ বিশ্বাসই করতে চাইতেন না, কিন্তু তিনি কিন্তু জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তারাও দাঁড়িয়েছেন। সো আমরা, এবং তারপর থেকে আজ অব্দি যদি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে সরিয়ে দেওয়া সহ নানা রকমের প্রেশারের মধ্যে ছিলেন তারা, তাদেরকে নানাভাবে আন্ডারমাইন করা হয়েছে। কেউ কেউ তো ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার কথা বলেছেন। মানে কথার তো একটা লাগাম থাকা দরকার, কিন্তু সেগুলোকে সহ্য করে তারা সহনশীলতার পরিচয় দিয়ে তারা এই তিন বাহিনী প্রধান বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যেতে চাইছিলেন এবং সেটা তারা প্রমাণ দিয়েছেন। নির্বাচন, এই যে আমি বলেছি নির্বাচন দেখি না, নির্বাচনটা আসলে হওয়ার কথা ছিল না। এটা এখন আসিফ মাহমুদ থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের কথা, এমনকি বিএনপি নেতাদের কথায় প্রমাণিত হয় যে তারা অনেক কম্প্রোমাইজ করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন না, বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচনটা করবার জন্য। তো সেই ক্ষেত্রে ওই কথাটাও একটা প্রেশার ছিল এবং আসলে নির্বাচনটা হওয়ার কথা ছিল। নির্বাচনটা যে হয়েছে 3-4টে ফ্যাক্টর কাজ করেছে, আমি সেটা আগে অন্য আলোচনায় ব্যবহার করেছি। কিন্তু প্রধান কারণ আমাদের সশস্ত্র বাহিনী আসলে শেষ 7 দিন এসে নির্বাচনটা করবার জন্য সর্বোচ্চ চেষ্টাটা তাদের এফোর্টটা দিয়েছেন, নির্বাচনটা হয়েছে এবং সেই কৃতিত্ব অবশ্যই তিন বাহিনীর প্রধানকে দিতে হবে আমি মনে করি। এবং তারা যে আজকের প্রধানমন্ত্রী সম্ভাব্য, সবাই জানেন এ কথা, মানে হয়তো ভোট দিয়ে প্রমাণিত হয়নি, তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন। একটা ভালো ভোট হলে শেখ হাসিনার সময় হয়তো তখন বেগম খালেদা যে জীবিত ছিলেন প্রধানমন্ত্রী তিনি হতেন, কিন্তু তার একেবারে শরীর স্বাস্থ্য যখন একেবারে শেষের দিকে, যে তিনি হয়তো আর দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন না, সেটা যখন মনে হচ্ছিল সবাই জানতেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন 24 অগস্টের অভ্যুত্থানের পরে। তো তিনি যখন দেশে ফেরত আসলেন, আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী তার নিরাপত্তার জন্য কি করেছে। এবং আমরা এটাও দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে আমাদের একটা পেশাদার সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, সেটাও তিনি করছেন। অন্তত আমরা বাইরে থেকে যতটুকু বোঝার চেষ্টা করছি, এখানে কোনো ইন্টারফারেন্স আমরা দেখতে পাই। ইন্টারফারেন্স না, বা তিনি নিজের থেকে কিছু চাপিয়েও দেননি। আমি যতটুকু বুঝি যে বাহিনী প্রধানরা মানে চেইন অফ কমান্ডটা ঠিক রেখেছেন, যা চেয়েছেন সেটাই হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অতীতে নানাভাবে ব্যবহার হয়েছে, এগুলোকে একটা পেশাদার গোয়েন্দা সংস্থা হিসেবে তৈরি করতে হবে। এবং এই গোয়েন্দা প্রধানদেরও অতীতের ভূমিকা, এখন তো অনেকে জেলে টেলেও আছেন। সো ভবিষ্যতে তাদের কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমি মনে করি যে এই জায়গাগুলোতে নিয়োগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কিছু নিয়োগ সম্প্রতি হয়েছে, কিছু নিয়োগ হয়তো ভবিষ্যতে হবে, কিছু জায়গায় বদল করবার চেষ্টা হচ্ছে, এগুলো খুবই কেয়ারফুল থাকা দরকার। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী এই বিষয়গুলোতে, আমি যতটুকু বুঝি যে এই বিষয়গুলো অন্তত তিন বাহিনী প্রধান, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যদি তিনি করেন। এবং আমি সেনাপ্রধানকে নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের কথা আছে, কিন্তু আমি মনে করি পরিচয় যার যাই হোক না কেন, ইতিহাসে যদি কেউ ভালো প্রমাণ দিতে পারেন, সত্যের পথে দাঁড়ান, ন্যায়ের পথে দাঁড়ান, তাকে তার ইয়াটা দেওয়া উচিত। এবং আমি যতদূর বুঝি যে এই সেনাপ্রধানকে যদি তার নির্ধারিত মেয়াদের পরে এক্সটেনশনও দিতে চান সরকার প্রধান, তিনি নেবেন বলে আমার অন্তত মনে হয় না। কারণ প্রত্যেকটা মানুষ এক একটা চরিত্রের, আমি এক রকমের, আপনি এক রকমের, এক একজনের ইন্টিগ্রিটি এক রকমের, এবং ওই বাস্তবতা নেই কেউ একটা সরকারকে ফেলে দেবে, কেউ কারোর জন্য ঝুঁকি হয়ে যাবে, সেটা নেই। আমাদের সশস্ত্র বাহিনীর নিজেদেরও একটা উপলব্ধি আছে যে তারা অত্যন্ত পেশাদার ভূমিকা পালন করতে চায়। সো আমি মনে করি যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, গোয়েন্দা সংস্থার প্রধান, এগুলোর ব্যাপারে একটু কোনো গোয়েন্দা সংস্থার প্রধানের ব্যাপারে কিছু আলোচনা বাইরে আছে। এবং কেউ মনে করেন যে তারা অনেক বেশি সরকার, বা যেহেতু তারা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা বা তাদের রিপোর্ট করবার কথা, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে তারা ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বেশি ব্যস্ত। সো আমি মনে করি প্রতিটা নিয়োগ এবং বদলি বা কাউকে অপসারণ, এগুলো খুব কেয়ারফুল হওয়া উচিত প্রধানমন্ত্রীর দপ্তর। শুধুমাত্র হোমজি গেলেই বা কেউ তার কাছে এসে বললেন তারপরে তিনি করবেন না। ওই যে অ্যাডভাইজার আমি বলছিলাম যে যত ভারী প্রশাসন করে লাভ নেই। আমরা তো দেখেছি যে একটা আমাদের সেনাবাহিনীর যতটুকু খারাপ ইমেজ তৈরি করেছে, যেই সেনাবাহিনী বাইরের দুনিয়ায় পিস কিপিং মিশনে গিয়ে এত সুনাম করিয়ে আনে, দেশের ভিতরে মানুষ কত কথা তাদেরকে নিয়ে বলেছে। একজন উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা, নাম বলতে অসুবিধা নেই, তো জেনারেল তারেক সিদ্দিকী,
তিনি কিভাবে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেছেন, নিজের আখের গুছিয়েছেন, এবং শুধু ওই সশস্ত্র বাহিনী নয়, তার বাইরেও তিনি তার হাত বাড়িয়েছেন। ফল কি হয়েছে? না আমরা একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী করবার দিকে মনোযোগ দিতে পেরেছি, না তাকে ইভেন তাকে প্রশ্নমুক্ত রাখতে পারিনি। এবং আরেকটা বিষয় যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটু দেখতে হবে যে আসলে এই নিয়োগটাকে এক্সিস্টিং যারা আছে র্যাঙ্ক অ্যান্ড ফাইলে বা যে কোনো বিবেচনা থেকে তারা তাকে কীভাবে নেবে। অধিকাংশ ক্ষেত্রে আমি একটা আমার যেটা ধারণা, আমরা দেখেছি যে সরকারের অনেক জায়গায় অনেক নিয়োগ হয়েছে, পুরনোদের এনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগ কখনো কখনো হয়তো কাজে দেয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ খুব ভালো ফল দেয় না। কারণ একটা মানুষ যখন রিটায়ারমেন্টে যায় তার মন মানসিকতা অলরেডি রিটায়ার্ড, তো সে আর তার সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা কারেন্ট যে স্ট্রাকচার আছে তার যোগাযোগ তেমন থাকে না। আর যারা এক্সিস্টিং আছে, যারা হতে পারতেন, ওই দায়িত্বটা নিতে পারতেন, হয়তো একটু ছোট জায়গা থেকে একটু বড় জায়গায় একটু বেশি জাম্প করে, তারাও কিন্তু সেটাকে খুব একটা ভালোভাবে নিতে নেন না। তারা মনে করেন যেখানে একটা চেইন অফ কমান্ডটা মানা হচ্ছে না, এটা এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে। আর আমার মনে হয় যে প্রশাসন, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বা পুলিশ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। কে দোষর টোষর এগুলো আলোচনা হতে পারে, অনেকে এগুলো নিয়ে আতঙ্কে থাকেন, কিন্তু এইসব জায়গায় যারা কাজ করেন প্রশাসনে বা পুলিশে, তাদের কিন্তু বল পাল্টাতে, অবস্থান পাল্টাতে সেকেন্ড লাগে। কারণ তারা সরকারে যে আছেন এবং যদি দেখে সরকারের সঙ্গে জনগণ আছে বা এই সরকার নড়বে চড়বে না, তাহলে তারা আগ বাড়িয়ে অনেক বেশি কিছু করেন। অতিতোষণটা ভালো নয়, কিন্তু তারা করেন। কাজে আমি মনে করি একটু ধীরে ধীরে এই প্রশাসন রিঅর্গানাইজ করার চেষ্টা ভালো। আর অতিরিক্ত অপ্রয়োজনীয় অ্যাডভাইজার পারলে আপনি বাদ দেন, এদের কোনো কাজ দেয় না, দেবে না। ইউ আর এনাফ। পার্সোনালি আমি মনে করি আপনার যেটুকু ধীশক্তি বাংলাদেশের জনগণ দেখেছে, আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন এবং আপনার টিমকেও আপনি সেভাবে তৈরি করতে পারেন। আমি আরেকটা পরামর্শ দিয়েছিলাম, দরকার হলে আপনি প্রতিটা মিনিস্ট্রি ধরে ধরে 4-5 জনের একটা অ্যাডভাইজারি রিপোর্ট করেন, অবৈতনিক। আপনি 3 মাসে তাদের সঙ্গে একদিন বসেন, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য চা কফি খেতে, এবং এদেরকেও যদি তার যদি এক্সপার্টিস থাকে, সে যদি অন্য মতেরও হয়, ভিন্ন মতের হয়, সে যদি জামাতের হয়, আওয়ামী লীগের হয়, নো হার্ম, ডিসিশন তো আপনি নেবেন, অন্যের কথা শুনতে অসুবিধা কী। আর আপনার মন্ত্রীদের বলবেন তাদের সঙ্গে মাসে একবার বৈঠক করতে, কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে পরামর্শ নিতে। অফকোর্স গণমাধ্যমে আমরা আলোচনা করি, সেগুলো শুনবেন, প্রাইভেটলি আমরা যারা কথা বলি সেগুলো শুনবেন, পত্রপত্রিকা পড়বে, সেগুলো ঠিক আছে, কিন্তু ওই ব্রেন স্টর্মিংয়ের জন্য ওই ধরনের সেশনগুলো খুব জরুরি। যেটা আমরা শুনেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করতেন, বিভিন্ন ইস্যুতে তিনি এক্সপার্টদের ডেকে নিয়ে, আপনিও কিছু কিছু করেন। কিন্তু আমি মনে করি এটা একটা ইনফর্মালি একটা ফর্মাল রূপ দিয়ে আপনি করতে পারেন। আর আমি আশা করব যে সশস্ত্র বাহিনীর ইস্যুগুলো আপনি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। রাজনৈতিক বিষয়ে আপনার ইচ্ছায় হোক, ইচ্ছায় তো হবে না, অনিচ্ছায় হোক, কোনো মনস্টার তৈরি করবার দরকার নেই। আপনি নিজে যতটা সজ্জন প্রমাণিত করতে পেরেছেন জনগণের সামনে, আপনার চারপাশে অন্য কেউ অন্যদের সঙ্গে বেয়াদবি করবে, কোনো অবস্থাতেই সেটা আপনি প্রশ্রয় দেবেন না, এটা আমি আপনার কাছে প্রত্যাশা করি। এবং এখনো পর্যন্ত মানুষ বিশ্বাস করে আপনি ঠিক আছেন, বাকিদের নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, কিন্তু আমাদের ধৈর্য একটু কম বাংলাদেশিদের। বাট আমি বিশ্বাস করি যে আপনি ডেলিভার করতে পারলে, এবং আপনি যদি দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করেন, ইনক্লুসিভ হন, আপনার জন্য শুভকামনা সবার থাকবে এবং আপনি সফল হবেন। আমার কথা শুনবার জন্য দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।